স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনে খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক, বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আহসান কবির এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কে এম তানজিবুল আলম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মূলত গতকাল যে ঘটনাগুলো ঘটেছে গতকাল এবং সেগুলোর কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা আমি করব, তার আগে এক নজরে একটু সেগুলো দেখে আসতে চাইব। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৩৩ জন, আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে সরকার। বড়াইগ্রাম থানা এবং থানা পুলিশ এবং হাইওয়ে উদ্ধার করেছে লাশগুলি হসপিটালে এই মধ্যে আছে, আর আহতরা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহের অভিযোগে এবার ৫ সচিব, ২ যুগ্ম সচিব ও একজন অতিরিক্ত সচিবের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে কমিশন বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানিয়েছেন, এই অভিযোগগুলো খতিয়ে দেখছে সরকার। অভিযোগগুলো আমরা পত্রিকায় দেখেছি এবং প্রাথমিকভাবে তদন্তের জন্য আমরা বলেছি। এখনও তদন্তে আমি কোনো রিপোর্ট পাইনি, তবে এটুকু আমি বলতে পারি যে যা সঠিক সেই কাজটি হবে, কারণ আমরা কোনো পদমর্যাদার কারণে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হব না। তথ্য প্রযুক্তি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হবে ২৩ নভেম্বর। শুনানি শেষে আজ অভিযোগ গঠন করেন ঢাকার সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জহুরুল হকের আদালত। মন্ত্রিত্ব থেকে অপসারিত লতিফ সিদ্দিকের বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম মেহের নিগার এই আদেশ দেন। প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দর সহ দেশের সব বন্দরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব সহ ৬ জনের প্রতি ৪ সপ্তাহের রুল জারি করেছে আদালত। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্যার, আপনারা নিশ্চয়ই জানেন গতকাল সারাদিন একটা বিষয় আলোচনা ছিল যে নাটোরে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে একটু আমি নাটোরে আছেন আমার সহকর্মী সুমনা হেমব্রম, সুমনার সাথে কথা বলে আসতে চাই। সুমনা, আপনি পুরো দুর্ঘটনার বিষয়ে সারাদিন খোঁজ খবর রেখেছেন। প্রত্যক্ষদর্শীরা কি বলছে যে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে? আমরা এখানে যখন পৌঁছাই তখন আমরা রাস্তায় তেমন কোনো কিছু দেখতে পাইনি। অবশ্য সমস্ত কিছু সরিয়ে ফেলা হয়েছিল, তবে সংঘর্ষে যে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো রাস্তার পাশেই ছিল এবং যারা আহত ছিল তাদেরকে তৎক্ষণাৎই প্রাথমিক চিকিৎসার জন্য নাটোরের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে তাদেরকে নেওয়া হয়েছিল এবং গুরুতর যারা আহত ছিল তাদেরকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানে আহতদের সাথে কথা বলেছিলাম। এতে আমরা জানতে পারি যে ঢাকা থেকে আসা কিয়া পরিবহনের সাথে নাটোর থেকে গুরুদাসপুরে যাবার হচ্ছে যে অথৈ পরিবহন, এই দুটি পরিবহনের মধ্যে হচ্ছে সংঘর্ষ হয় এবং এখানে আমরা আরো এখানে জানতে পেরেছি যে অথৈ পরিবহনে একই পরিবারের প্রায় কয়েকজন সদস্য ছিল এবং তারা নাটোরে মূলত তাদের একটি মামলা ছিল, মামলায় অভিযুক্ত ছিল। সে মামলায় তারা হাজিরা দিয়ে তারপরে তারা বাসায় ফিরছিল এবং এই সময় সেখানে দুর্ঘটনাটি ঘটে। যারা আপনি বলছিলেন আপনি আহতদের সাথে কথা বলেছেন, আহতদের অবস্থা এখন কিরকম? আহতদের কেউ এখানে এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছে। আমরা দুটো হাসপাতালে গিয়েছিলাম, পাটোয়ারি হাসপাতাল এবং আমিনা হাসপাতাল, যেটি হচ্ছে বনপাড়াতে রয়েছে। সেখানে আমরা এই পর্যন্ত ১০ জনকে পেয়েছি, তারা সেখানে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বাকি যারা আছে তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ইতিমধ্যে আমরা জেনেছি ৩ জন মারা গেছে। বাকি যে লাশগুলো রয়েছে তাদের মৃতদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, কিন্তু এখনো কিছু মৃতদেহ রয়েছে যেগুলো এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব অপু। সুমনা যেমনটি বলছিল যে এরই মাঝে ৩ জন মারা গেছে রাজশাহীতে, যারা আছেন আহত বাকি যারা আছে তাদের অবস্থা এখন কিরকম?
আসলে যে দুর্ঘটনা ঘটার পর রাজশাহীতে সন্ধ্যার পর থেকে আহতদের আসা শুরু হয়। এরপর থেকে আমরা শেষ পর্যন্ত এখানে মোট 19 জন আহত ব্যক্তি, নারী পুরুষ, তাদেরকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে 4 জন নারী ছিলেন। তো আমরা এখন পর্যন্ত কিন্তু নিহতের সংখ্যাটা 2 জন নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা, যে রাজশাহীতে 2 জন মারা গেছেন। এর মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আর আরেকজন ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি মারা গেছেন। তবে অন্য যেসব চিকিৎসাধীন আছে তাদের আসলে এখানে যাদেরকে নিয়ে আসা হয়েছিল তারা মূলত বেশি আহত অবস্থায়, গুরুতর আহত অবস্থায় এসেছিলেন। তবে তার মধ্যেও আবার একেবারে আশঙ্কাজনক অবস্থায় এখনো 2-3 জনকে ধরা হচ্ছে, তাদের আশঙ্কাজনক অবস্থা। আর একটি জিনিস আমরা যেটি জেনেছি যে ওই সময় চিকিৎসকরা যেটি বলছেন যে আহতদের মধ্যে অনেকে আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিল, এবং এখানে যাদের নিয়ে আসা হয়েছিল আমরা কারোর সাথেই কথা বলার সুযোগ পাইনি, কারণ বেশিরভাগই অচেতন অবস্থায় ছিল। অপু, আরেকটা বিষয় জানতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রী যারা আহত তাদের সুচিকিৎসার নির্দেশনা দিয়েছেন, তার এই নির্দেশনার পর কি বিশেষ কোনো তৎপরতা আপনার চোখে পড়েছে কিনা? এই ঘটনার পরই আমরা যেটি দেখেছি যে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা তৎপরতা লক্ষ্য করেছি। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা আসা শুরু হওয়ার আগে আমরা যেটি দেখেছি যে জরুরি বিভাগে সাধারণত একজন চিকিৎসক আমরা অন্য সময় দেখলেও, কিন্তু আজকে দেখেছি সেখানে 3-4 জন চিকিৎসক তারা সেখানে অপেক্ষা করছিল যে কখন আহত ব্যক্তিরা আসবে। এবং হাসপাতালে বিশেষ করে যারা রোগীর স্বজনরা ছাড়া কিন্তু চিকিৎসা সাধারণত হয় না, বা বিশেষ করে ওষুধের ব্যবস্থা হয় না। আজকে আমরা দেখেছি যে এখানে যেহেতু আহত ব্যক্তিরা কেউই রোগীর স্বজনদের সাথে আসতে পারেন, স্বজন আসে নাই, এক্ষেত্রে রোগীর পক্ষে আমরা যেটা ওষুধ আনার ব্যাপার দেখেছি, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জন্য ওষুধ সরবরাহ করছে। বাইরে থেকে যেসব ওষুধ আনা সেগুলো তাদেরকে আমরা আনতে দেখেছি। এই সন্ধ্যার পর থেকে যখন পর্যন্ত ভর্তি হয় প্রাথমিক চিকিৎসা, তারপর অবস্থাগুলো দেখেছি। এবং বিশেষ করে সন্ধ্যার পরে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যান্য সময় না দেখলেও কিন্তু আজকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের আমরা এই আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম যে হাসপাতালের বাইরে অপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্যার, আপনি শুনছিলেন আসলে সড়ক দুর্ঘটনাকে গত কিছুদিন ধরে নিঃশব্দ মহামারী বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এ নিয়ে কথা হচ্ছে, অনেক প্ল্যান হচ্ছে, অনেক অ্যাকশনও দেখা যাচ্ছে, কিন্তু কাজের কাজ আসলে কতটুকু হচ্ছে? কারণ আমরা জানি, আমরা যারা সংবাদ পরিবেশনার সাথে যুক্ত, আমরা জানি যে এমন কোনো দিন নেই যেদিন আমরা সড়ক দুর্ঘটনায় নিহত আহত নিয়ে কোনো সংবাদ দিচ্ছি না বা দিতে পারছি না। এরকম কোনো দিন হয়তো খুব কমই থাকে। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক একটি, আজকে মানে গতকালকে দুর্ঘটনাটি ঘটেছে এবং প্রাণহানির সংখ্যাও অনেক। আমাদের জলপথ বা এই সড়ক পথে আসলে আপনি যেমন বলছিলেন যে প্রতিনিয়তই দুর্ঘটনার খবর আসে, এবং কোনো কোনো ক্ষেত্রে দুর্ঘটনার খবরটি যখন অনেক বড় হয়ে যায় তখন আমাদের আবার মনোযোগ কেড়ে নেয় এবং আমরা বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করি। কিছু পদক্ষেপের কথা বলা হয়, আশাবাদ শোনানো হয়, কিন্তু আসলে শেষ পর্যন্ত ব্যাপারটা স্থায়ী কোনো সমাধান আমরা দেখছি না। কারণ ঘুরে ফিরে প্রতি বছরই জলপথে কিছু মানে লঞ্চ ডুবে এবং সড়ক পথে একটা বড় দুর্ঘটনা এটা ঘটছে। এখন ধরুন যে আমার মনে হয় যে যথার্থভাবেই জায়গাগুলোতে ফোকাস করা হয়, যেমন ধরুন যে মেয়াদোত্তীর্ণ গাড়ি কিংবা ড্রাইভারদের প্রশিক্ষণ, এই সব ব্যাপারগুলো তো আছেই। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা জিনিস মানে আমি খুব বেশি আলোচিত হতে দেখি না, সেটা হলো সড়ক দুর্ঘটনা এত দেখে আমারও মানে যেটা প্রতিক্রিয়া হয় যে এটা কিভাবে কমতে পারে। আমি নিজে নিজে ভেবে দেখেছি যে সম্ভবত একটা ব্যাপারে এখনো আলোকপাত করা বাকি, যে আমাদের মহাসড়কগুলো এটা আসলে স্ট্যান্ডার্ড মহাসড়ক কিনা। মহাসড়ক বলতে আমরা যেমন হাইওয়ে বলতে যেটা বোঝায় যে অনেকগুলো লেন থাকবে, মাঝে একটা ডিভাইডার থাকবে এবং একমুখী চলাচলটাই আমরা সারাক্ষণ দেখব। এই যে মুখোমুখি সংঘর্ষ এটা যেটা গতকালকে ঘটেছে, এটা কেন ঘটবে হাইওয়েতে? তার মানে হলো এখানে কোনো মানে দুটো মাত্র লেন, কখনো বাস বা ট্রাকগুলো কখনো কখনো দ্রুত গতিতে যাবার কারণে ওভারটেক করতে হয়, আবার ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। তো কোনো যান ধীরে ধীরে চলবে, কোনো যান দ্রুত গতিতে চলবে, তো দুটোরই ব্যাপারটা যেন ঘটতে পারে এই জন্য আসলে অনেকগুলো লেন দরকার। অন্তত ডিভাইডার সহ দুই পাশে অন্তত দুটো করে 4টি লেন যদি থাকে, আমার ধারণা যে দুর্ঘটনা অনেক কমে আসবে। এবং বিদেশের হাইওয়েগুলো কিন্তু এরকমই আমরা যতটুকু অল্প একটু দেখেছি। কবির ভাই, আপনার কাছে যেটা জানতে চাই যে সচেতনতার বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলি, সড়ক দুর্ঘটনার সাথে এই শব্দটা আসলে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত। আমরা কি আসলে সচেতন হতে পেরেছি? আমরা
সাধারণ যারা মানুষ, যারা নাগরিক, তারা কতটা সচেতন হতে পেরেছি দুর্ঘটনা এড়াতে? সচেতনতা ক্রমশ বাড়াতেই হবে। সচেতন কতটা হতে পেরেছি, এখানে আমি মনে করি যে রাস্তাঘাটের যে অবস্থা, তাতে ডিসিপ্লিন যে আমাদের, সেটা ক্রমশ ডেটোরেট করেছে, আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা যত আনরুলি, ইনডিসিপ্লিন যত বেশি, সেটি রাস্তাতে কখন সবুজ লাইট জ্বলবে, কখন লাল লাইট জ্বলবে, আমরা কোনো তোয়াক্কা না করে কে আমরা কার আগে যেতে পারবো, তুমুল একটা প্রতিযোগিতা চলে এবং এই ঘটনা বাড়তেই থাকে। তারেক মাসুদ কিংবা মিশুক মুনিরের কথা আমরা এখনো ভুলে যাইনি এবং বছরখানেক হয়তো বা পার হয়েছে। তার মাঝখানে আজকে 19 জন থেকে ক্রমশ বাড়ছে, আজকে নাটোরে যেটা হচ্ছে। তা আমার কাছে মনে হচ্ছে যে সচেতনতাটা একটা ভেতরের ব্যাপার, যেটি ক্রমশ আমাকে সচেতন হতেই হবে। জি অবশ্যই। কবির ভাই, আপনাদের সাথে আলোচনায় ফিরছি। আমি ছোট্ট একটা বিরতি নিব, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। তানজিব ভাই, স্যার যে কথাটা বলছিলেন যে আমাদের মহাসড়কগুলো আসলে কতটা মহাসড়ক, গ্রামগঞ্জের ভিতরে যে মহাসড়কগুলো সেগুলোতে আসলে প্রচুর বাঁক দেখি আমরা, অনেকটা সরপিল থাকে, সড়ক নির্দেশনা চিহ্ন কম থাকে, তারপর এরকম অনেক সমস্যা থাকে। আমাদের সড়ক প্রকৌশলের নিরাপত্তা বিষয়টা কি আসলে চিন্তা করে সেভাবে ডিজাইন করা হয় না? না, হয় না। আমি একটু আইনের বিষয়টা একটু বলে নিই যে আমাদের কিন্তু আপনার রোড সেফটির জন্য অনেকগুলো আইন করা আছে। আপনার আমাদের যদিও বাংলাদেশে আইনগুলো কোনো আইনই মানা হয় না, তো অন্যান্য আইন যেরকম মানা হয় না, সড়ক সেফটি সম্পর্কিত যে আইনগুলো আছে ওগুলো মানা হয় না। সড়ক বিষয়ক যে আইন কানুন আছে, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে সড়ক ব্যবহারকারীরা কতগুলা নিয়ম কানুন মেনে চলবেন, এই নিয়ম কানুনগুলো আসলে করাই হয়েছে যাতে করে দুর্ঘটনাটা কমানো যায়। আরেকটা হচ্ছে যে সড়ক নির্মাণ সম্পর্কিত অনেকগুলা সেফটি প্রসিডিউর আছে যেগুলা মানা জরুরি। তো দুটো ক্ষেত্রে আমরা আসলে চূড়ান্তভাবে ব্যর্থ, এবং এই কারণে বাংলাদেশকে বলা হয় আমাদের এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে সড়ক দুর্ঘটনা প্রবণ একটা দেশ। বাংলাদেশের পপুলেশন ডেনসিটি অনুযায়ী যে পরিমাণ সড়ক আমাদের থাকা উচিত সেটা তো অবশ্যই নাই, এবং এটার আসলে 20 ভাগের 1 ভাগও নাই। ফামিদ যে কথাটা বললো যে আমাদের সড়কের উন্নয়ন করা জরুরি, আসলে সড়ক বলে না, আমাদের সবকিছুর উন্নয়ন করা জরুরি। বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্টের বলেন, আমাদের ইকোনমিক গ্রোথের কথা বলেন, সবকিছুর পিছনে যে মস্ত বড় প্রতিবন্ধকতার কথা আমরা বলি, সেটা হচ্ছে আমাদের দেশে অবকাঠামো নাই। মানে অবকাঠামো নাই বলতে আসলে একেবারেই নেই। আমরা যদিও স্বপ্ন দেখি আমাদের একটা 4 লেন হবে, যদি এই যে একদিকে সড়ক যোগাযোগ থাকবে, মানে গাড়ি আপনার চলবে এবং মাঝখানে একটা ডিভাইডার থাকবে, এটা যদি আমরা কল্পনা করতে চাই তাহলে আমাদের মিনিমাম 4 লেন সম্পন্ন মহাসড়কগুলো হওয়া উচিত। এবং সেটা পরবর্তী সেফটি যে ইয়াগুলো আছে সেগুলো হচ্ছে যে অন্যান্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের যে মহাসড়কগুলো সেগুলোর কথা বলছে, যেখানে প্রতি 2 মাইল অন্তর অন্তর যোগাযোগের ব্যবস্থা থাকবে, 5 মাইল অন্তর একটা আপনার পেট্রোল পাম্পের ব্যবস্থা থাকবে এবং আপনার রেস্ট এরিয়া থাকবে। ওগুলো তো বাদই দিলাম, কিন্তু আমাদের তো এখন পর্যন্ত 4 লেন সড়কই নেই। আর ঢাকা চিটাগং হচ্ছে বাংলাদেশের ইকোনমিক নার্ভ সেন্টার, আপনি ওইটাতে এখনো পর্যন্ত আমরা 4 লেন করতে পারিনি। তো এখন উন্নয়নের কথা যদি আপনি চিন্তা করেন, আমার মনে হয় সড়ক এত সহজে আসবে না, কিন্তু যেটা আমাদের আরো বেশি জরুরি সেটা হচ্ছে যে সেফটি নেট যেগুলো আছে সেগুলো আমরা যদি এখনই মেনে চলি তাহলে কিন্তু এখন থেকেই অনেক সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। তানজিব ভাই, বাংলাদেশের যে সড়ক নিরাপত্তার সর্বোচ্চ সংস্থা বলা হয় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল বলে একটি বিষয় আছে, সেটার আসলে কাজ কি? তারা আসলে কি কাজ করছে এবং আদৌ কোনো কাজ